দান একটা কথা বলি, লিক হয়, হ্যাঁ, কনসেপ্ট ক্লাস বিভিন্ন মেন্টরের সবকিছু লিক হয়, A to Z কনসেপ্ট ক্লাসের, এমনকি কি বলবো প্র্যাকটিস ক্লাস, ডাউট ক্লাস, A to Z সব কিছু লিক হয়। বাট একটা জিনিস লিক হয় না, কোনোদিন লিক করা পসিবল না। বলতে পারবেন কি ওই জিনিসটা? এটা ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে ইন্ট্রো দিয়ে দিলাম এই ক্লাসের আপনাদের। এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কোনোদিন এক্সপিরিয়েন্স। একজন মেন্টরের কোনোদিন এক্সপিরিয়েন্সটা কি লিক হওয়া পসিবল? না। আপনি আমার যতই কনসেপ্ট, মানে কাউকে মিন করতেছি না, ধরে নেন যে আপনি আমার যতই কনসেপ্ট লিক করেন, বা যে কোনো মেন্টরের যত কনসেপ্ট লিক করেন, মেন্টর যদি লেজিট হয়ে থাকে, মেন্টরের নলেজ যদি লেজিট হয়ে থাকে, মেন্টরের এক্সপিরিয়েন্সটা কি কোনোদিন লিক করতে পারবেন? যেমন না এখানে ভাই। আপনাদেরকে M4 ডিরেকশনাল ক্যান্ডেল মনে করে একটা মানে ব্লাইন্ডলি একটা ট্রেড করে নিতেন, বাট কথা হচ্ছে আপনারা তখন বলতেন কি ভাই কনসেপ্ট এটা ওটা। বাট আমি আমার এক্সপিরিয়েন্স এন্ড আমি আমার নলেজ দিয়ে তো জানি যে এটা ডিরেকশনাল ক্যান্ডেল জীবনেও কাউন্ট হয় না। M4 একটা জিনিসের মানে বুঝেন, M4 ডিরেকশনাল ক্যান্ডেলটা কি হিসাবে কাউন্ট হয়? কন্ট্রোলড বার, হ্যাঁ। নামের মধ্যে একটা গ্লোরিফাই আছে, হ্যাঁ। নামের মধ্যে একটা গ্লোরিফাই চলে আসতেছে, কন্ট্রোলড বার। নামটার মধ্যেই একটা কি বলে ইন্ট্রো দিয়ে দিতেছি, মানে কঠিন লেভেলের একটা এন্ট্রি, হ্যাঁ। কন্ট্রোলড বার। এই যে ছোট টাইপের একটা বাচ্চা ক্যান্ডেল, এটা দেখে কোনোদিন বলা যায় কন্ট্রোলড বার? নামটা ইউজ করতেও তো দুইবার ভাবতে হবে যে এটা কন্ট্রোলড বার কিনা। তো কমন সেন্স, এক্সপিরিয়েন্স এগুলো আসে কখন? যখন মানে কি বলবেন, জিনিসটার উপর প্রপার ব্যাক টেস্ট, মেন্টরের সাথে কানেক্টেড, এটা ওটা। এই যে ক্যান্ডেলের 50% এরিয়া কভার করতে হবে ডিরেকশনাল ক্যান্ডেলের, এগুলো প্রিভিয়াস ব্যাচের কোনো ক্লাসের মধ্যে আপনি পাবেন না। এই ব্যাচে চলে আসলো কোত্থেকে? এই ব্যাচে চলে আসলো কোত্থেকে? আমি এক্সপিরিয়েন্স করতে আপনার করতে দেখছি যে হ্যাঁ, এই জিনিসটা 50% এরিয়া কভার না করলে জিনিসটা মানে কন্টিনিউ করে যাওয়ার মতো অবস্থায় থাকে না, হ্যাঁ। তো জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি, আপনাদের কাছে এসে আমি ইন্ট্রোডিউস করছি। তো আপনারা কি নিজেরা বের করে নিতে পারবেন এমন? পারবেন, কখন পারবেন? যখন মেন্টরের সাথে কানেক্টেড থাকতে থাকতে মেন্টরের A to Z নলেজ, এক্সপিরিয়েন্স সবকিছু গেইন করে নেবেন তখন। বাট কি করে পোলাপাইন এর আগেই মনে করেন মেন্টর থেকে দূর হয়ে যায় কিভাবে? 2 দিনে কুটিপুতি হতে যায়, খালি করে ফেলে সব, তারপর মেন্টরের ইনবক্সে এসে গালাগালি করে, নাহলে কান্নাকাটি করে। মানে আলতু ফালতু জাউরা মার্কা পোলাপাইন যত আছে, সবই বাইনারি ফিল্ডেই আছে। এগুলো সব ভাই কষ্ট দিয়ে বলতেছে, কি বল, লাইক এখন মানে এখন কিছু মিন করতেছে না, বাট আপনাদের ব্যাচই লাইক মানে এখন পর্যন্ত অনেক সবকিছু ভালো, সব ঠিক আছে, হ্যাঁ। 1 মাস পর দেখবেন এখানে অ্যাক্টিভ কয়জন থাকে, সিঙ্গেল একটা পার্সন অ্যাক্টিভ থাকবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথম 4-5 দিন প্রফিট করবে, এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু 1 মাস পর আর একজনেরও খুঁজে পাবো না, এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, বাদ দিয়ে এসব খুদাই ফাও পেঁচাল। আজকের কনসেপ্ট ক্লাস কি আমাদের? আজকের কনসেপ্ট ক্লাস হচ্ছে আমাদের পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশনের পর আমরা হিন্ডেন্স পড়বো, দুইটা একসাথে কম্বাইন করে পড়ে নিব। তো পাওয়ার জেনারেশনের ক্লাসে আমরা ফার্স্টে শিফট হই, বা পাওয়ার কনসেপ্ট, সরি, পাওয়ার জেনারেশনের কনসেপ্ট আগে বুঝি। পাওয়ার জেনারেশন এটার মানে কি? যে কোনো কনসেপ্ট, যে কোনো জিনিস বুঝার আগে ওটার মিনিংটা বুঝার ট্রাই করব। যে কোনো কনসেপ্ট, পাওয়ার মানে কি, পাওয়ার কনসেপ্টের পাওয়ার মানে কি শক্তি, হ্যাঁ। এই জাস্ট সিম্পল মিনিংটা বুঝে গেলে আপনার পাওয়ার কনসেপ্টের মানে এমএরটাও বোঝা হয়ে যাবে। আমি বললাম তো, আপনার এমএরটাও বোঝা হয়ে যাবে, কিন্তু এটার মিনিংটা কেউ বের করতে চান না। যে কোনো কনসেপ্ট শুনলে এটার মিনিংটা কেউ জানতে চান না, বাট কনসেপ্টটা জানতে চান। পাওয়ার জেনারেশন, আচ্ছা পাওয়ার জেনারেশনের মিনিংটা কি, বা এটার মানেটা কি বলেন? এটার বুঝতেছেন কি এটা দিয়ে? এই নামটা দিয়ে আমরা বুঝতেছি এই জিনিসটা, বলেন। পাওয়ার জেনারেট হওয়া, পাওয়ার তৈরি হওয়া। মিনিং, মিনিং, মিনিং বুঝেন? যে কোনো জিনিসের মিনিং বলতে কি বুঝে, বুঝেন? পাওয়ার জেনারেশন এটা দিয়ে কি বুঝতেছি? আপনার মাথায় কি আসতেছে এটা শোনার পর, এই ওই নামটা? শক্তি তৈরি হওয়া। শক্তি তৈরি হওয়া, আর জেনারেট। আর কিছু? এটাই তো পাওয়ার জেনারেশন। আচ্ছা, শক্তি তৈরি। পাওয়ার জেনারেশন এটার মানে হচ্ছে শক্তি তৈরি হওয়া বা শক্তি জমা হওয়া। পাওয়ার আচ্ছা, স্টোর করা বা জমা রাখে। হ্যাঁ, পাওয়ার স্টোর করা বা জমা রাখে, আচ্ছা। আমরা মনে করেন মার্কেটে কি কারো কাছে আনলিমিটেড মানি আছে কন্টিনিউ করার জন্য? কারো কাছে আনলিমিটেড হুম। অর্ডারের ফ্লো আছে কন্টিনিউ করার জন্য, বা মুভমেন্ট দেওয়ার না। জন্য? না ভাই। না। কোনো ডিরেকশন বা কোনো পার্টে আনলিমিটেড টাইম কি এক ডিরেকশনে, আপ ডিরেকশনে স্ট্রাকচার, ডাউন ডিরেকশনে স্ট্রাকচার বানাতে পারবে কখনো? না। না। মার্কেটের কি প্রয়োজন? মার্কেটের প্রয়োজন কোনো একটা পয়েন্টে গিয়ে রেস্ট নেওয়া,
কোনো একটা পয়েন্টে গিয়ে তাদের পাওয়ারটাকে রিফিল করে নেওয়া বা পাওয়ারটাকে কি করে নেওয়া, জেনারেট করে নেওয়া নেক্সট আবার আপকামিং একটা মুভমেন্ট দেওয়ার জন্য। নেক্সট একটা আপকামিং মুভমেন্ট দেওয়ার জন্য মার্কেটে পাওয়ারের কি প্রয়োজন পড়ে, রেস্ট নেওয়া প্রয়োজন পড়ে বা পাওয়ারের রিফিল করার প্রয়োজন পড়ে। তারপর মার্কেট কি করতে পারে, আবার আপকামিং 3 to 4 ক্যান্ডেলস এর বা নতুন করে সুইং পোজ মেক করার মতো একটা পাওয়ার জমা হয়ে যায়, জমা করে নেয় মার্কেট, হ্যাঁ। দেন পাওয়ার কি করে, রিল মানে রিলিজ হয়। এটাকে বলি আমরা মূলত পাওয়ার জেনারেশন। এটাকে আমরা মূলত বলি কি, পাওয়ার জেনারেশন। যে মার্কেট কোনো পার্টে আনলিমিটেড টাইম মুভমেন্ট দিতে পারে না, মার্কেটে যে কোনো পার্টে রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে, রেস্ট নেওয়ার পর একটা আপকামিং মুভমেন্ট দেওয়ার জন্য যে প্রিপারেশনটা নেয়, ওই টাইম পিরিয়ডকে আমরা কি বলি, পাওয়ার জেনারেশন। ওই টাইম পিরিয়ডকে আমরা কি বলি, পাওয়ার জেনারেশন। যেমন আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি মানে ডাউন হয়ে যায়, 0%-এ চলে আসে, আপনার কি করতে হয়, ব্যাটারিকে চার্জ করতে হয় যেন মোবাইলটা আবার, ফোনটা আপনার, হ্যান্ডসেটটা যেন এগেন আবার স্বাভাবিকভাবে চলে, তাই না? আবার যেন আপনার কাজ কর্ম যেটাই করেন, আপনি আপনার মোবাইল দিয়ে টিকটকে গিয়ে পাওয়ার পাওয়ার কনসেপ্টের বিভিন্ন স্ট্র্যাটেজি দেখেন বা যেটাই করেন, তার আগে আমার কি প্রয়োজন, মোবাইলে ফুল চার্জ থাকতে হবে, তাই না? ডাটা থাকতে হবে, এটা ওটা। তো 0% চার্জে থাকলে মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন না, টিকটকে গিয়ে 12 স্টেপ কম্পাউন্ডিং দেখতে পারবেন না। বাট যখন ফুল চার্জ থাকবে তখন মোবাইল দিয়ে স্বাভাবিক কার্যক্রম করতে পারবেন, 12 স্টেপ কম্পাউন্ডিং টিকটকে গিয়ে দেখতে পারবেন, তাই না? তো সেম জিনিস মার্কেটেও অ্যাপ্লাই হয়। মার্কেটে ক্যান্ডেলসে যে মুভমেন্টটা হয়, আনলিমিটেড টাইম কি করতে পারে না মার্কেট এভাবে, আপ ডিরেকশনের স্ট্রাকচার, ডাউন ডিরেকশনের স্ট্রাকচার আনলিমিটেড টাইম কি করতে পারে না, ফর্ম করতে পারে না। মার্কেটের কি প্রয়োজন পড়ে, মার্কেটের প্রয়োজন পড়ে হচ্ছে আপনার রেস্ট Yes. নেওয়ার। মার্কেটের কি প্রয়োজন পড়ে, রেস্ট নেওয়ার। এখন এই রেস্ট নেওয়ার ক্রাইটেরিয়াটাকে আমরা কি বলে থাকি মূলত, পাওয়ার জেনারেশন। এখন এই পাওয়ার জেনারেশনটা বা এর যে রেস্ট নেওয়াটা, এর ফলে কি হয় মার্কেটে, এর ফলে হয় যে আমরা 3 থেকে 4টা ক্যান্ডেলের একটা মোমেন্টাম প্রেডিক্ট করতে পারি পাওয়ার জেনারেশন কনসেপ্টকে ইউজ করে। 3 to 4 ক্যান্ডেলস এর একটা কি প্রেডিক্ট করতে পারি, মোমেন্টাম প্রেডিক্ট করতে পারি, না হলেও মিনিমাম 2টা ক্যান্ডেলের মোমেন্টাম একটা কি করতে পারি আমরা, প্রেডিক্ট করতে পারি। 2টা ক্যান্ডেলের একটা মুভমেন্ট আসবে, এটা প্রেডিক্ট করতে পারি। তো এই পাওয়ার জেনারেশনটা কি, বা এটা ক্যান্ডেলস এর মধ্যে বা মার্কেটে কিভাবে দেখতে হয়, এটা কোশ্চেন আসতে পারে মাথায়, যেটাকে আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা, পাওয়ার জেনারেশন মূলত 2টা পয়েন্টে হয়ে থাকে। সেগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্টস। সেগুলো হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টস। মার্কেটে এন্ট্রি পয়েন্ট কোথায়, কয়টা? মার্কেটে এন্ট্রি পয়েন্ট কয়টা? মার্কেটে এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের দুইটা, একটা চারটা। হচ্ছে, কয়টা? সরি, না ওই সাপ্লাই Buying ডিমান্ড was ট্রেন লাইন আর এই যে দুইটা কালার এগুলো কালার এগুলো চেঞ্জ চারটা। এন্ট্রি পয়েন্ট, মার্কেটে এন্ট্রি পয়েন্ট কালার চেঞ্জ আমাদের, এন্ট্রি পয়েন্ট আর ট্রেন্ড লাইন এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ মার্কেটে, মেনলি দুইটা আর কি। আচ্ছা মার্কেটে মেইনলি আমাদের এন্ট্রি পয়েন্ট দুইটা। একটা হচ্ছে আমাদের যেটা হরিজন্টাল টাইপের এন্ট্রি পয়েন্ট, যেটা আমাদের কি, হরিজন্টাল টাইপের এন্ট্রি পয়েন্ট লাইক এই লাস্ট সুইং। আরেকটা হচ্ছে কি, এই সুইংটা, বা আরেকটা হচ্ছে এই সুইংটা। আরেকটা আমাদের এন্ট্রি পয়েন্ট কি, ট্রেন লাইন টাইপের এন্ট্রি পয়েন্ট। কিন্তু এই এন্ট্রি পয়েন্টকে আমরা লেভেল টু লেভেল ড্র করতে পারি না, এর কারণে এটা আমাদের জন্য প্রপারলি কি আসে না, কাজে আসে না। কারণ ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট আপনি লেভেল টু লেভেল ড্র করতে গেলে অনেক, অনেকে বলে কি বডি টু বডি ড্র করতে, অনেকে বলে কি উইক টু উইক ড্র করতে, আবার অনেকে বলে বডি টু উইক পুরো জোনটাকে ড্র করতে। তো ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট যদি আপনি ড্র করতে যান এত বড় বিশাল একটা করে, দেখবেন কি জোন হয়ে যাচ্ছে মার্কেটে, তখন ট্রেড কোথায় করবেন আর ট্র্যাপ কোথায় দেখবেন। তো এর থেকে বেটার হয় জাস্ট মার্কেট আপনার যে প্রাইজের মুভমেন্টটা ফলো করতেছে, মানে কিরকম প্যাটার্নে, কিরকম কোন জায়গা থেকে এন্ট্রি নিচ্ছে, এটা বুঝলেই আপনার ট্রেন লাইন এন্ট্রি পয়েন্টটা জাস্ট চোখে দেখায় বুঝে বুঝলে হয়ে যাবে। তো আমরা পাওয়ার জেনারেশন দেখবো যে, আমরা এই পাওয়ার জেনারেশন দেখবো মার্কেটে মূলত 2টা জায়গায়। একটা হচ্ছে বাইং এন্ট্রি পয়েন্টে, আরেকটা হচ্ছে কি, সেলিং এন্ট্রি পয়েন্টে। একটা আমরা দেখবো বাইং এন্ট্রি পয়েন্টে, আরেকটা হচ্ছে সেলিং এন্ট্রি পয়েন্টে। সেলিং এন্ট্রি পয়েন্টে কাদের জন্য পাওয়ার জেনারেশন হবে, সেলার্সদের জন্য। বাইং এন্ট্রি পয়েন্টে কাদের জন্য পাওয়ার জেনারেশন হবে, বায়াসদের জন্য, হ্যাঁ। এই 2টা এন্ট্রি পয়েন্টে আমরা মূলত কি দেখবো, পাওয়ার জেনারেশন দেখবো। আর এছাড়াও মার্কেট কি করতে পারে, র্যান্ডমলি যে কোনো পয়েন্টে লাইক মার্কেটের মিডল পয়েন্টে এখানে রেঞ্জিং করা মানে পাওয়ার জেনারেশন স্টার্ট করে দিতে পারে। এটাও হতে পারে। এই সিনারিওটা আমি একটু পর কভার করতেছি, এটা হচ্ছে থার্ড সিনারিও আমার জন্য। পাওয়ার জেনারেশনটা আগে বুঝি, তারপর এই সিনারিওটা আনতেছি। মার্কেট মানে র্যান্ডম একটা পয়েন্টে যদি পাওয়ার জেনারেশন করে তাহলে কি হবে, আর ওটা কিভাবে ইউজ করবো আমরা। আচ্ছা, আমরা ফার্স্টে বলছিলাম যে এই পয়েন্টে একটা, আরেকটা হচ্ছে
বটম পয়েন্টে কাদের জন্য? বায়ার্সদের জন্য। টপ পয়েন্টে সেলার্সদের জন্য। আচ্ছা, এখন আমরা ক্যান্ডেলস আকারে ড্র করি যে পাওয়ার জেনারেশন কিভাবে হয়। এটা M6 জোনের মতো পাওয়ার জেনারেশনটা সেম। একটা সিঙ্গেল ক্যান্ডেলের জোনের মধ্যে কি হয়ে যাবে? একটা সিঙ্গেল ক্যান্ডেলের জোনের মধ্যে অপোজিট পার্টি আটকে যাবে বা M6 জোন ক্রিয়েট করবে। M6 কি ক্রিয়েট করে ফেলবে? জোন ক্রিয়েট করে ফেলবে। তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? রেঞ্জিং মার্কেট হয়ে যাবে, অ্যান্ড এখানে আমাদের জন্য পাওয়ার জেনারেশন স্টার্ট হবে। এখানে আমাদের জন্য কি স্টার্ট হবে? পাওয়ার জেনারেশন স্টার্ট হবে। যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে আপনার রেঞ্জিং করা স্টার্ট করে দেয়, তাহলে ওখানে আপনার জন্য পাওয়ার জেনারেশন করা মার্কেট স্টার্ট করে দেয়। আচ্ছা, এই পাওয়ার জেনারেশনটা কিভাবে হয় প্রপারলি, আমরা কিভাবে বুঝবো যে হ্যাঁ এখানে প্রপার পাওয়ার জেনারেশন হয়েছে, মার্কেট এখানে কি করতে পারে? মুভমেন্ট দিতে পারে। আচ্ছা, এখানে আমি রেঞ্জিং মার্কেট একটা ড্র করে নিচ্ছি। দেন এখানে সেলার্সদের সাইডে এরকম ড্র করে নিচ্ছি। এখানে মার্কেট কি করতেছে? এই একটা সিঙ্গেল ক্যান্ডেলের জোনের মধ্যে মার্কেট কি করতেছে? রেঞ্জ করতেছে, তাই না? পাওয়ার জেনারেশনের ফার্স্ট রুল লিখে নেবেন। পাওয়ার জেনারেশনের ফার্স্ট রুল আপনার জন্য সেটা হচ্ছে কি, সিঙ্গেল ক্যান্ডেলের জোনের মধ্যে মার্কেট কি করবে? রেঞ্জিং করবে। এটা হচ্ছে আমার ফার্স্ট রুল পাওয়ার জেনারেশনের। একটা মাদার ক্যান্ডেলের মধ্যে, এটা আমাদের জন্য একটা মাদার ক্যান্ডেল, মানে হচ্ছে কি এই একটা ক্যান্ডেল সবগুলো ক্যান্ডেলকে আটকে রাখছে তার জোনের মধ্যে। তার মানে এটা আমাদের কি জন্য? কি এটা মাদার ক্যান্ডেল। একটা সিঙ্গেল মাদার ক্যান্ডেলের মধ্যে আপনার মাল্টিপাল ক্যান্ডেলস রেঞ্জিং রেড গ্রিন আকারে ফর্ম হওয়া স্টার্ট করে দেবে। তাহলে এখানে কি হওয়া স্টার্ট হয়ে যাবে? আমাদের পাওয়ার জেনারেশন। আচ্ছা, আমি একটা আপনাদেরকে কথা বলছিলাম ফার্স্টে পয়েন্ট, যে আমরা পাওয়ার জেনারেশন মূলত দুই জায়গায় দেখে থাকি, একটা হচ্ছে বাইং এন্ট্রি পয়েন্ট আর একটা হচ্ছে সেলিং এন্ট্রি পয়েন্ট। এখন ধরে নিলাম এটা আমাদের জন্য কোন এন্ট্রি পয়েন্ট? সেলিং Buying. এন্ট্রি পয়েন্ট। এক মিনিট, আমি কনসেপ্টটা বুঝে নিই, দেন ডাউট নিচ্ছি। আচ্ছা, এটা আমাদের জন্য কি? সেলিং এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ। এখন এই সেলিং এন্ট্রি পয়েন্টের মধ্যে মার্কেট কি করা স্টার্ট করে দিছে? সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করা স্টার্ট করে দিছে। তার মানে এখানে পাওয়ার জেনারেশনের সেকেন্ড রুল, সেটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্টে রেঞ্জিং হতে হবে, ওইটাও ফলো করে ফেলছে। আচ্ছা, দুইটা রুল ফলো করলো আমাদের। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের রেঞ্জিং, দেন সেকেন্ড রুল হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট, মানে সেলিং এন্ট্রি পয়েন্টের রেঞ্জিং। এখন এটা যে সেলার্স যে ডিরেকশনে পাওয়ার জেনারেশন হচ্ছে, এটার জন্য আরো একটা কনফার্মেশন লাগবে। আরেকটা কনফার্মেশন কি? সেটা হচ্ছে উইক প্রেশারের কনফার্মেশন, যে কোন সাইডে আমাদের জন্য উইক প্রেশারটা মার্কেটে বেশি। যে সাইডে মার্কেটে উইক প্রেশারটা বেশি থাকবে, যে সাইডে বলতে কি এখানে আমাদের সেলিং এন্ট্রি পয়েন্ট যেহেতু, এখানে আমাদের যেহেতু সেলিং এন্ট্রি পয়েন্ট অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং, তার মানে এটা কোন সাইডে পাওয়ার জেনারেশন হচ্ছে? সেলিং সাইডে। এখন এক্সট্রা কনফার্মেশন আমাদের আরো একটা লাগবে, সেটা হচ্ছে সেলিং সাইডে উইক প্রেশার। যদি সেলিং সাইডে প্রপার উইক প্রেশার থাকে, তার মানে কি সেলিং সাইডে যে প্রেশার আছে না, উইক প্রেশার গুলো, এগুলো জেনারেট হচ্ছে নেক্সট ক্যান্ডেলস এর মুভমেন্ট আসার জন্য। আমি যে আপনাদের উইক কাট অফের রুলটা পড়াইছিলাম, যেটা স্টোর হওয়ার পর মার্কেটে কাট অফ করার পর একটা উইক প্রেশার স্টোর হয়ে থাকে, ওটা পসিবিলিটিস কি সিঙ্গেল ক্যান্ডেলে রিলিজ হওয়া, তাহলে মাল্টিপল ক্যান্ডেলস আকারে, স্টেবল ক্যান্ডেল সাইজ আকারে রিলিজ হওয়া, তাই না? এটা আমি পড়ে আসছি না আপনাদেরকে অলরেডি? জি, জি, তো ওভারঅল জি পাওয়ার। ভাই। হ্যাঁ, তো এখন আমাদের এখানে কি লাগবে মার্কেটে? লাইক হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং হতে হবে। সেকেন্ড অপশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের সেলিং সাইডে যদি পাওয়ার জেনারেশন মানে রেঞ্জিং হওয়ার পর আমাদের দেখতে হবে এটা কাদের এন্ট্রি পয়েন্ট। যদি সেলার্সদের এন্ট্রি পয়েন্ট হয়, তাহলে আমরা ধরে নিব যে এটা সেলার্সদের এন্ট্রি পয়েন্ট, এন্ড সেলার্সদের এন্ট্রি পয়েন্টে সেলার্স রেঞ্জিং ক্রিয়েট করছে, দ্যাট মিনস সেলার্স সাইডে পাওয়ার জেনারেশন হচ্ছে। অ্যান্ড থার্ড কনফার্মেশন আমাদের লাগবে কি? উইক প্রেশার কনফার্মেশন। তার মানে এখানে আমরা ধরতে পারবো উইক প্রেশার কনফার্মেশনটা কি, এখানে ওভারঅল মেজরিটি কোন সাইডে উইক প্রেশার, লাইক সেলিং সাইডে উইক প্রেশার থাকতে হবে। তাহলে আমরা ধরতে পারবো বা কাউন্ট করতে পারবো এটা কি সেলার্সদের সাইডে পাওয়ার জেনারেশন হচ্ছে প্রপারলি। তাহলে এই যে কারেন্ট সিনারিওটা আমি ড্র করে রাখছি, এটাকে আমরা ধরতে পারবো যে সেলিং সাইডে প্রপার পাওয়ার জেনারেশন হচ্ছে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে, ভাই যদি সেলিং সাইডে বেশি পাওয়ার উইক প্রেশার না থেকে যদি বাইং সাইডে বা বুথ সাইডে যদি সেম লেভেলের উইক প্রেশার থাকে, তাহলে বা তখন কি করব আমরা? কোশ্চেনটা আসতে পারে। তখন আমাদের জন্য হবে কি, ওই যে আমি উইক প্রেশার রুলটা আপনাদেরকে পড়াইছিলাম না, যে আপনার উইক প্রেশারের উপর ডিপেন্ড করে মার্কেটে কতগুলো ক্যান্ডেলস আসতে পারে বা কেমন সাইজের ক্যান্ডেল আসতে পারে। যদি উইক প্রেশারটা বাইং সাইড এন্ড সেলিং সাইড, হ্যাঁ, বোথ সাইডে যদি আপনার সমান থাকে, ওই অবস্থায় কি হবে? যে মার্কেটে যে সেলিং সাইডে পাওয়ার জেনারেশন হচ্ছে, সেলিং সাইডে প্রপার ক্যান্ডেলস এর মুভমেন্ট গুলো নাও আসতে পারে। আমাদের পাওয়ার জেনারেশনের মেইন মোটিভ কি? মেইন মোটিভ হচ্ছে আমাদের একটা মুভমেন্ট প্রেডিক্ট করা, তাই না? মেইন মোটিভ কি? আমাদের মেইন মোটিভ হচ্ছে আমাদের একটা মুভমেন্ট
প্রেডিক্ট করা। তো যদি আপনার বাইং এন্ড সেলিং বোথ সাইডে প্রেশার সেম থাকে, তাহলে ওই অবস্থায় আপনার জন্য মুভমেন্ট প্রেডিক্ট করাটা ভালো হবে না, বা বেটার আপনি অ্যাকুরেসি পাবেন না, বা আপনার প্রেডিকশন অ্যাকর্ডিং মুভমেন্ট নাও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার পাওয়ার জেনারেট। এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট আছে কোনো পয়েন্টে? না না। ভাই। আচ্ছা, এখন আসি আমরা যে পাওয়ার জেনারেশন তো মার্কেটে হয়ে গেল, আমরা বুঝলাম যে সেলিং সাইডে পাওয়ার জেনারেশন হলো। এখন ট্রেড কিভাবে করব? ক্যান্ডেল আকারে তো আমরা বুঝে নিলাম যে উইক প্রেসার থাকতে হবে, রেঞ্জিং থাকতে হবে, এন্ট্রি পয়েন্ট থাকতে হবে। এখন কোশ্চেন আসতে পারে ট্রেড কিভাবে করব। এখানে ট্রেড করতে হলে আপনার কি লাগবে? আপনার লাগবে ফার্স্টে উইক প্রেসার কনফার্মেশন, দেন আপনার লাগবে প্রপার ওপেন এরিয়ার কনফার্মেশন। যদি প্রপার ওপেন এরিয়ার কনফার্মেশন চলে আসে মার্কেটে, তাহলে আমরা এখানে কি করতে পারবো? ক্যান্ডেলসের বডি টার্গেট ট্রেড। করতে পারবো ডিরেক্টলি। ওপেন এরিয়ার কনফার্মেশন কেমন ভাবে আসতে হবে? এই যে সেলার্সদের ক্যান্ডেল, এই সেলার্সদের ক্যান্ডেলটা কি থাকতে হবে লাস্ট পর্যন্ত? নন এক্সস্টেড। এরপর বায়াসদের ক্যান্ডেলে এখানে অনলি দুই টাইপের এক্সেশন আমরা দেখব। অনলি কয় টাইপের এক্সেশন? দুই টাইপের এক্সেশন। একটা হচ্ছে আপনার কমপ্লিশন টাইপের এক্সেশন, একটা হচ্ছে কি কমপ্লিশন ক্যান্ডেল, না হলে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এখানে বাইং সাইডে কি থাকতে হবে? হয় কমপ্লিশন ক্যান্ডেল, না হলে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, দুইটার একটা। ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ, ওপেন এরিয়ার রুল, দেন হচ্ছে বাইং সাইডে এক্সোশন, কিন্তু সব এক্সোশন না, ফার্স্ট দুই টাইপের এক্সোশন অনলি। হ্যাঁ, একটা হচ্ছে আপনার নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল টাইপের এক্সোশন, আহ এটার মধ্যে আবার অ্যাড হয়ে যায় হচ্ছে আপনার কমপ্লিশন ক্যান্ডেল। আরেকটা হচ্ছে আপনার জন্য কি M4 এক্সোশন। এই যে আমি সিনারিওটা ড্র করে রাখছি, এই যে M4 এক্সেশন, এই M4 এক্সেশন থাকতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারবো? M4 এক্সেশন হয়ে গেছে। এরপর সেলিং সাইডে এখানে পাওয়ার আছে। ফার্স্ট ক্যান্ডেলে আমরা টার্গেট করতে পারবো না, আমরা সেকেন্ড ক্যান্ডেলে টার্গেট করতে পারবো। ফার্স্ট ক্যান্ডেলে কেন পারবো না? কারণ হচ্ছে কি, একটা ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্টের মধ্যে আটকে আছে মার্কেট, একটা রেঞ্জের মধ্যে একটা আটকে আছে মার্কেট, তাই না? তো মার্কেট চাইলেই এখানে কি করতে পারে? ট্র্যাপ করার জন্য একটি ক্যান্ডেল কন্টিনিউ করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই অবস্থায় আপনার জন্য এটা কি হবে না? প্রপার ফার্স্ট ক্যান্ডেলে টার্গেট করা প্রপার ভালো ডিসিশন উচিত হবে না। হবে না। ঠিক আছে, ঠিক আছে, বেটার টু অ্যাভয়েড। তো আপনি এখানে অলওয়েজ কি করবেন? সেকেন্ড ক্যান্ডেলে টার্গেট করবেন। অলওয়েজ কি করবেন এখানে? সেকেন্ড ক্যান্ডেলে টার্গেট করবেন। ফার্স্ট ক্যান্ডেলটা আপনার জন্য ডিরেকশনাল ক্যান্ডেল হতে হবে, অ্যান্ড সাথে এটা আপনার জন্য কি হতে হবে? সিমেট্রিক্যাল ক্যান্ডেল হতে হবে। যদি M4 এক্সেশন হয়ে থাকে তাহলে সিমেট্রিক্যাল ক্যান্ডেল না হলেও কোনো প্রবলেম নেই। আর যদি M4 এক্সেশন না হয়ে জাস্ট এরকম কমপ্লিশন টাইপের এক্সেশন হয়ে থাকে, এরকম কমপ্লিশন টাইপ সরি এরকম কমপ্লিশন টাইপের এক্সেশন হয়ে থাকে, তাহলে আমাদের জন্য কি প্রয়োজন? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এই সিনারিওতে আমাদের জন্য সিমেট্রিক্যাল ক্যান্ডেল প্রয়োজন, এন্ড এই সিনারিওতে আমাদের জন্য সিমেট্রিক্যাল ক্যান্ডেল প্রয়োজন না। আচ্ছা, এখানে M4 এক্সেশন হলো, বাইরে সিমেট্রিক্যাল ক্যান্ডেল আসলো, আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলেও টার্গেট করতে পারবো, থার্ড ক্যান্ডেলেও আমরা কি করতে পারবো? টার্গেট করতে পারবো। ব্যাক টু ব্যাক এই দুইটা ক্যান্ডেল আমরা টার্গেট করতে পারবো। এখন সেকেন্ড ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, কোনো প্রবলেম নেই। যদি এন্ট্রি পয়েন্ট ব্রেকডাউন করে ফেলে, তাহলেও কোনো প্রবলেম নেই। আমরা সেকেন্ড ক্যান্ডেলের পর থার্ড ক্যান্ডেলেও কি করতে পারবো? তখন টার্গেট করতে পারবো। ঠিক আছে। জি আর ভাই। জি। আর যদি আর এখানে ফোর্থ ক্যান্ডেলেও টার্গেট করা যায়, বাট ফোর্থ ক্যান্ডেলে টার্গেট করতে হলে এখানে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আসছে না, ওই ক্যান্ডেলটা হয় অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট থাকতে হবে, অ্যান্ড এর সাথে এখানে কি থাকতে হবে? এই যে সেলিং ওয়েভটা আসছে তাদের মধ্যে এক্সট্রিম প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন থাকতে হবে। তাহলে আপনি ফোর্থ ক্যান্ডেলেও টার্গেট করেন প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং প্রাইজের উপর থেকে। ক্যান্ডেল যদি এভাবে আসে, উইক টার্গেট করেন প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং প্রাইজের উপর থেকে। কি বলছে বুঝছেন? ফোর্থ ক্যান্ডেলও টার্গেট জি। করতে পারবেন পাওয়ার জেনারেশনে, যদি আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের উইক উইক ওপেনিং এর উপরে আসে তাহলে। কি বলছি ক্লিয়ার? এই পয়েন্টের উপরে জি। আসলে উইক টার্গেট করে নিন। এই পয়েন্টের উপরে আসলে উইক টার্গেট করে নিন। আচ্ছা, এটা গেল আমাদের পাওয়ার জেনারেশনের সিনারিওস গুলো। সেলিং সাইডে বাইং সাইডেও সেম ভাবে হবে। বাইং সাইডে কি প্রয়োজন? বাইং প্রেসার প্লাস সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং। এন্ড কোথায় প্রয়োজন? বাইং এন্ট্রি পয়েন্টে। বাইং এন্ট্রি পয়েন্ট কোথায়? এটা এখানে বটমে, এই নিচে। দুইটা পয়েন্টে। আর এখন প্রশ্ন আসতে পারে যে বাইং সাইডে যদি বায়ার্সদের জন্য পাওয়ার মানে প্রেসার না থেকে সেলার্সদের জন্য প্রেসার থাকে, তাহলে কি করব? তখন আমরা কিছুই করব না, তখন আমরা পাওয়ার জেনারেশন কাউন্ট করব না, চার্ট স্কিপ করে দিব। সিম্পলি নর্মালি আমরা কি করে দেব? চার্ট স্কিপ করে দেব। স্কিপ। তো এই পাওয়ার জেনারেশন পর্যন্ত ক্লিয়ার। এর বাইরে আর পাওয়ার জেনারেশনের কোনো টপিক নেই। এতটুকু ছিল।
পাওয়ার ভাইয়া জেনারেশনে আমার ব্যাক। একটু জি। ভাইয়া এই সেকেন্ড ক্যান্ডেলটা যদি, এই যে সেলার্স এর যে সেকেন্ড ক্যান্ডেলটা, এটা যদি কমপ্লিশন শো করে, হ্যাঁ, এরপরেও কি মানে আমরা এই টার্গেট পাওয়ার করতে পারবো। জেনারেশনের জেনারেশনের? টার্গেট করতে হ্যাঁ পারবো হ্যাঁ। আমরা থার্ড ক্যান্ডেলে, আমরা এখানে কি করতে পারবো, টার্গেট করতে পারবো সেকেন্ড ক্যান্ডেল যদি কমপ্লিশন শো করে দেয় তাহলেও। বাট কথা হচ্ছে এটা আপনার জন্য বেটার টু অ্যাভয়েড টাইপের ট্রেড হবে। যদি পারেন অ্যাভয়েড আচ্ছা। করেন, আর যদি আপনার ওই সিঙ্গেল ক্যান্ডেলের অ্যাকুরেসি যেমন না ওই রকম অ্যাকুরেসি আসবে এখানে। হুম, ঠিক আচ্ছা। আছে। আর এর মধ্যেই আম- যদি, এই ওয়েবের মধ্যেই যদি কোনো এক্সোশন হয়ে যায়, তখন আমরা কি করব? এই ওয়েভের মধ্যে এক্সজশন বলতে সেকেন্ড ক্যান্ডেল যদি আপনার নন এক্সস্টেড থাকে তাহলে তো থার্ড ক্যান্ডেলে আমরা টার্গেট করতেছি, তাই না? থার্ড ক্যান্ডেলে হ্যাঁ। টার্গেট করার পর থার্ড ক্যান্ডেল যদি এক্সস্টেড হয়ে যায় তাহলে বাদ। তাহলে আর কোনো আচ্ছা। ট্রেডস নেই, কারণ থার্ড ক্যান্ডেলের পর তো এমনিতেও কন্টিনিউ করবো না। কিন্তু পাওয়ার জেনারেশনের হ্যাঁ, ক্ষেত্রে কন্টিনিউ করতে পারবো জাস্ট উইক টার্গেটিং এর ক্ষেত্রে, অ্যান্ড সাথে এখানে কি থাকতে হবে, অর্ডার ফ্লো অর্ডার ফ্লো ইনক্রিজ। ইনক্রিজিং থাকতে হবে। আচ্ছা। এটাই। আর কোনো ডাউটস পাওয়ার জেনারেশন রিলেটেড? হুম ভাই হুম। ভাই একটু বলতে ভাই আমার, হ্যাঁ বলেন। ভাই যদি এখানে সিঙ্গেল ক্যান্ডেলে যদি ভেঙে ভেঙে আর কি আসে, যেমন আমি ড্র করি, আহ যদি মনে করেন যে সাপোজ টু যে এরকম ভাবে আর কি, আরে আমি তো মানে এখানে একটা ক্যান্ডেলের মধ্যে আর কি আমি তো এখানে একাধিক দেখাই ক্যান্ডেল আর দিচ্ছি কি। আমি তো এখানে দেখাই দিচ্ছি তিনটা ক্যান্ডেল আসলে ভেঙে ভেঙে সমস্যা নেই। আমি আহ এখানে সিনারি ড্র করে দিছি না অলরেডি, এখানে তিনটা ক্যান্ডেল ড্র করা না আপনার জন্য নাকি? হ্যাঁ, তো ঠিক আছে। না মানে এই যে রেডটা ক্যান্ডেল, আচ্ছা, এই এখানে ক্যান্ডেলের রেড মাঝখানে তো ক্যান্ডেলও আসুক সমস্যা নেই, মাঝখানে যদি একটা রেড ক্যান্ডেলও আসে সমস্যা নেই, আমার পয়েন্ট হচ্ছে কি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকতে হবে, তাহলে ওটাকে আমরা পাওয়ার শান্ত ভাই, জেনারেশন ধরে নেব। জি শান্ত ভাই। ভাই, জি জি। আমি একটা কোশ্চেন করে ড্র করি একটু, হ্যাঁ? ওল্ড ব্যাচের কোনো কোয়েশ্চেন করবেন না কাইন্ডলি। না না না, ওল্ড বেদের কোশ্চেন করবো না ভাই। দেখেন, এখন আচ্ছা, ধরেন মার্কেটটা এভাবে আপে যাচ্ছে, হ্যাঁ? এখানে আমাদের বায়ার নন সিমেট্রি, এটুকুর মধ্যে আমাদের সেলিং এ হিউজ বাইং প্রেসার এখানেও আছে। তো এখানে যদি আমরা, এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট, এখানে যদি আমরা মানে সে বায়ারদের একটা ভালো একটা পাওয়ার ক্যান্ডেল দেখতে পাই, তখন কি আমরা তো ওই টপিকে কি কন্টিনিউ করতে পারবো, বা আমরা ওইটাকে ভাবতে পারবো? এখানে সেলার্স এখানে তো লাস্ট। হ্যাঁ বলেন। এখানে সেলার্স লাস্টে বাইং সেলার প্রেসার লাস্ট করছে। এক্সস্ট। আচ্ছা, এক্সস্ট। এন্ড এখানে বাইস পাওয়ারে আসছে, পাওয়ার মানে ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে আর বাইং প্রেসার আছে, ওপেন এরিয়া ওপেন দেখে আপনি এরিয়া। ট্রেড করবেন। ওপেন এরিয়া দেখে ট্রেড করবেন এটাকে আমরা এখানে। কি, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, এটাকে তাহলে আমাদের ওপিনিয়নের ওই রুলস এ হয়ে যাবে, নাকি আমাদের পাওয়ার জেনারেশন হিসেবে আমরা ইউজ করতে পাওয়ার পারবো, বা আমরা জেনারেশনের বলতে জন্য পারবো? আপনাকে আমি ফার্স্টেই বলছি পাওয়ার জেনারেশনের জন্য সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকতে হবে। এখানে ফার্স্ট রুল আকারে আমি বলে দিছি ভাই, ক্লাসে কি মনোযোগ থাকে না? জি ভাই, জি ভাই, ফার্স্ট রুল বুঝছি ভাই। আকারে আমি বলে দিছি যে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকতে হবে। তাহলে আপনি এটাকে আপনি মানে এভাবে আসলো, এভাবে মার্কেটে এই পয়েন্টে এখানে বাইং প্রেসার, এখানে বাইং প্রেসার, এই পয়েন্টে বায়ার্স নন এক্সস্টেড এন্ট্রি নিল, সেলার্স এক্সস্টেড, ওপেন এরিয়া আপ ডিরেকশনে। তো এটা আপনার পাওয়ার জেনারেশনের সাথে লিঙ্ক আপ হলো কিভাবে? এখন বলবেন ভাই আমি তো জাস্ট মানে ক্লিয়ার হওয়ার জন্য আস্ক করলাম। আপনি তো ফার্স্টেই আস্ক বলে নিলাম যে পাওয়ার জেনারেশন রিলেটেড কোনো ডাউট থাকলে বলেন, না হলে না। জি ভাই, বুঝছি। আচ্ছা ভাই, আমরা এই যে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিংটা যে ধরবো, ওই রেঞ্জিংটা কি আমি ওই ওই ক্যান্ডেলের বডি হাই টু লো পর্যন্ত ধরবো, নাকি শুধু বডিটা কাউন্ট করবো আমি আমি শুধু? এখানে ড্রয়িং করে দিছি না ভাই সুন্দর করে, এই যে উইক পয়েন্ট জি থেকে ভাই। উইক পয়েন্ট আমি এখানে ড্রয়িং করে দিছি না? বাচ্চা টাইপের কোশ্চেন হ্যাঁ, আস্ক করতেছেন কেন? একটা প্রপার কোনো কোশ্চেন আস্ক করেন যে বোথ সাইডে উইক প্রেশার সেম থাকলে কি করব, সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকলে কি করব, এগুলো আস্ক করেন। জোন, প্রিভিয়াস ক্যান্ডেলে পাওয়ার, এটা ওটা। এখানে তো আমি ড্রয়িং করেই দিছি না, এই যে টপ পয়েন্ট থেকে বডির জোন, উইকের জোন, টপ পয়েন্ট থেকে এতটুকু মার্ক করে নিছি অলরেডি। ভাইয়া এখানে যে সেলার্স এর যে তিনটা ক্যান্ডেল আসছে, এখানে তো প্রথমটা মানে এক্সাজারেশন শো করছে। সমস্যা নেই। এখন এই সমস্যা হবে না? না। আচ্ছা।
এখানে যদি এরকম সেলার্সদের সিমেট্রিক্যাল ক্যান্ডেলটা ফার্স্ট M4-এ দেখাইছি, তো এখানে ধরেন বায়াসদের মধ্যে কি শো করে দিছে, আমাদের কমপ্লিশন শো করে দিছে, বায়াসদের মধ্যে কমপ্লিশন শো করে দিছে। আচ্ছা, এই অবস্থায় আমাদের মনে করেন এই ক্যান্ডেলে আমরা কি করতে পারবো, সরি, এই ক্যান্ডেলটা যদি এক্সাজারেটেড হয়েও যায়, এন্ড এই ওয়েভে যদি সিলিং সাইডে পাওয়ার থেকে থাকে, এন্ড এই ক্যান্ডেলটা যদি এক্সাজারেটেড হয়ে যায়ও, আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। এটা আমাদের জন্য কন্ট্রোলড বার হিসাবে কাউন্ট হবে, পাওয়ার জেনারেশনের মধ্যে এটা কন্ট্রোলড বার হিসেবে ফর্ম হবে। এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতে হবে, মনে রাখবেন এটা। এই ক্যান্ডেলটা আমাদের কি থাকতে হবে, সিমেট্রিক্যাল থাকতে হবে। তাহলে এটা আমরা ডিরেকশনাল ক্যান্ডেল কাউন্ট করে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? আর ডাউটস কারো কোনো? আচ্ছা, না ডাউটস? ভাই আর ডাউট আপাতত। পাওয়ার জেনারেশনে আর কোনো ডাউটস নেই? যদি না থাকে তাহলে আমি এখানে হিন্ড্রেন্সটাও কভার করে চার্টে নিয়ে যাব ডিরেক্ট। হিন্ড্রেন্সও সিম্পল একটা জিনিস, জাস্ট বুঝলে একদম সিম্পল। না ভাই কোনো ডাউট নাই, হিন্ড্রেন্সে শিফট করেন। আচ্ছা, হিন্ড্রেন্স, আমাদের জন্য হিন্ড্রেন্স পাওয়ারটা কি বা কিভাবে ওয়ার্ক করে। হিন্ড্রেন্স পাওয়ারটা এখানে যে পাওয়ার জেনারেশন, না পাওয়ার জেনারেশনের সাথে আপনার জন্য আপনার জন্য কি বলে, পাওয়ার জেনারেশনের সাথেই কানেক্টেড আপনার জন্য হিন্ড্রেন্স মুভমেন্টটা বা হিন্ড্রেন্স পাওয়ারটা। কিরকম ভাবে কানেক্টেড পাওয়ার জেনারেশনের সাথে, এখন যে সিনারিওটা ড্র করে রাখছে, সিম্পল সিনারিওটা ধরে নেন যে লাস্ট পর্যন্ত এখানে কি ছিল, বায়ার্স এরকম ভাবে নন এক্সিস্টেড পাওয়ারে ছিল। ওপেন এরিয়া কি ছিল, রেঞ্জিং ছিল। লাস্ট পর্যন্ত বায়ার্স এখানে এক্সিস্টেন্ট। কি ছিল, নন এক্সিস্টেড পাওয়ারে ছিল, নন এক্সিস্টেড পাওয়ারে ছিল। এখানে এভাবে নন এক্সিস্টেড পাওয়ার ছিল, প্রেসার প্লাস বাকি যত যা এন্ট্রি পয়েন্ট সবকিছু কনফার্মেশন ছিল সেলিং সাইডে, বাট লাস্ট পর্যন্ত বায়ার্স এখানে কি ছিল, নন এক্সিস্টেড ছিল। বায়ার্সদের এখানে নন এক্সিস্টেড রেখে, বায়ার্সদের এখানে কি রেখে, নন এক্সিস্টেড রেখে দেন এখানে কি করে নিছে, সেলার্স এখানে এই যে মুভমেন্টটা দিয়ে ফেলছে, এখানে বায়াসদের নন এক্সিস্টেড রেখে সেলার্স যে এই মুভমেন্টটা দিয়ে ফেলছে, এই মুভমেন্টটা আপনার জন্য কি মুভমেন্ট হিসেবে কাউন্ট হবে, এই মুভমেন্টটা আপনার জন্য ফেক মুভমেন্ট হিসেবে কাউন্ট হবে সেলিং সাইড। এই মুভমেন্টটা আপনার জন্য কি হিসেবে কাউন্ট হবে, ফেক মুভমেন্ট ফেক কাউন্ট মুভমেন্ট। হবে সেলিং সাইড। কারণ হচ্ছে লাস্ট পর্যন্ত বায়ার্স এখানে কি ছিল, নন এক্সিস্টেড ছিল, তাই না? সিমেট্রিক্যাল ক্যান্ডেল এন্ড হচ্ছে কমপ্লিশন ক্যান্ডেল না, এন্ড হচ্ছে M4 এক্সিশনও হয় নাই, কোনো টাইপের এক্সিশন হয় নাই, এখানে নন এক্সিস্টেড ক্যান্ডেল এখানে আপনার আছে বায়ার্সের। এরপর সেলার্স এখানে মুভমেন্ট দিয়ে ফেলছে বা এই জোনকে ব্রেকআউট করে ফেলছে, দ্যাট মিনস এই সেলার্সদের যে মুভমেন্ট দিছে এই মুভমেন্টটা ফেক মুভমেন্ট হয়ে গেছে। রিজন হচ্ছে ওপেন এরিয়া লাস্ট পর্যন্ত রেঞ্জিং ছিল, এরপর এই মুভমেন্টটা দেওয়া, তো এটা আপনার জন্য কি হয়ে গেল, সেলিং সাইডে ফেক মুভমেন্ট। ফেক এখন মুভমেন্ট। আমি বলি এখানে এই যে ফেক মুভমেন্টটা দিছে, হ্যাঁ, সেলিং সাইডে আমরা জেনে গেছি যে সেলিং সাইডে এটা ফেক মুভমেন্ট ছিল। এখন এই ফেক মুভমেন্টের পরে, এখন এই ফেক মুভমেন্টের পরে যদি কি করে, মার্কেটে বায়ার্স এন্ট্রি নেয়, মার্কেটে যদি বায়ার্স ইন্ট্রোডিউস হয়, দাঁড়ান, এই ফেক মুভমেন্টের পরে মার্কেটে যদি কি হয়, বায়ার্স ইন্ট্রোডিউস হয়, এন্ড বায়ার্স যদি ফার্স্ট ক্যান্ডেলে এভাবে কি হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়, ধরে নিলাম বায়ার্স কি হয়ে গেল, ফার্স্ট ক্যান্ডেলে এক্সস্টেড হয়ে গেল বা কমপ্লিশন শো করে দিল, যে কোনো টাইপের এক্সেশন হয়ে গেল বাইং সাইডে, হ্যাঁ, আমরা এখানে কি করতে পারবো না, রিভার্সালের জন্য আর ট্রেড করতে পারবো না। এখানে সেলিং সাইডে এক্সট্রিম প্রেসার প্লাস পাওয়ার বা যত যা কনফার্মেশন আছে পাওয়ার কনসেপ্টের থাকুক গিয়ে, বাট আমরা কি করতে পারবো না এখানে সেলিং সাইডে রিভার্স করতে পারবো না। রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো না। বাইং সাইডে এটা আমাদের জন্য কি মুভ হয়ে যাবে, হিন্ড্রেন্স মুভ হয়ে যাবে। বা এই হিন্ড্রেন্স মুভের মিনিংটা বুঝে নেন, হিন্ড্রেন্স মানে হচ্ছে কি, হিডেন পাওয়ার। এখানে সেলার বায়ার্সদের নন এক্সিস্টেড রেখে দেন মুভমেন্ট দিছে, দ্যাট মিনস বায়ার্সদের এখানে হাইট করে দেন সেলার্স এখানে ফেক মুভমেন্ট দিছে, ওপেন এরিয়া ছিল না সেলিং সাইডে, তবুও মুভমেন্ট দিয়ে ফেলছে। তার মানে সেলিং সাইডে এটা কি হয়ে গেল, ফেক মুভমেন্ট হয়ে গেল, এন্ড বাইং সাইডে একটা হিডেন পাওয়ার মার্কেটে জমা হয়েছিল। তো এই হিডেন পাওয়ারটা মার্কেটে যে ইন্ট্রোডিউস হয়েছে, এই যে হিডেন পাওয়ারটা মার্কেটে এখন ইন্ট্রোডিউস হয়েছে, এটা আমাদের জন্য কি রকম পাওয়ার হয়ে যাবে, হিন্ড্রেন্সের পাওয়ার হয়ে যাবে। এই ওয়েভের মধ্যে যে কোনো টাইপের এক্সেশন হোক, লাইক আপনার কি বলে M2 এক্সেশন, M1 এক্সেশন, কমপ্লিশন টাইপের এক্সেশন, এরকম টাইপের যে কোনো টাইপের এক্সেশন
হোক এম8 এক্সেশন বা যে কোনো টাইপের এক্সেশন হোক, আপনি এখানে কি করতে পারবেন না? রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবেন না। এখানে আপনি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবেন না। এম1 এক্সেশন হয়ে গেছে, এম4 এক্সেশন হয়ে গেছে, এম4 ট্র্যাপ এক্সেশন হয়েছে, সেট আপ 2 হয়েছে, অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে, বা যে কোনো টাইপের, আমি যত টাইপের এক্সেশন পড়েছি যে কোনো টাইপের এক্সেশন হোক, আমরা এখানে কি করতে পারবো না? রিভার্সাল 3 to 4 ক্যান্ডেল, 4 ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করে গেছে, রিভার্সালের ট্রেড আমরা এখানে কি করতে পারবো না? প্লেস করতে পারবো না, কারণ এই সিনারিওতে পাওয়ার কনসেপ্ট আপনার জন্য কি করবে না? ওয়ার্ক করবে না। রিজন ওয়ার্ক হচ্ছে কি? করবে না। রিজন হিডেন। হচ্ছে এখানে বায়ার্সদের হিন্ড্রেন্স মুভ ছিল বা হিডেন পাওয়ার ছিল, আর সেলিং বায়ার্সদের হিডেন পাওয়ার ছিল, এন্ড হচ্ছে সেলার্সদের এই মুভমেন্ট ছিল ফেক মুভমেন্ট। বায়ার্সদের যে মুভমেন্ট ইন্ট্রোডিউস হয়েছে মার্কেটে, এটা আপনার জন্য কি মুভমেন্ট? রিয়েল মুভমেন্ট। এটা রিয়াল। আপনার এটা আপনার জন্য রিয়েল মুভমেন্ট। তো এই অবস্থায় আপনার জন্য কি করবে না? পাওয়ার কনসেপ্ট প্রপারলি ওয়ার্ক করবে না, বা পাওয়ার কনসেপ্টের প্রপার অ্যাকুরেসিটা আমরা এখানে কি পাবো না? পাবো না। ঠিক আছে। এখন কোশ্চেন আসতে পারে, ভাই লাস্ট পর্যন্ত যদি সিলাস এভাবে এক্সস্টেড হয়ে যায় তাহলে কি করতে পারবো আমরা ট্রেড? এখানে আপনার হিন্ড্রেন্সের জন্য আর মাথা ঘামাতে হবে না, আপনি জাস্ট ওপেন এরিয়ার কনফার্মেশন নিয়ে এখানে রিভার্সালে ট্রেড প্লেস করে দেন। যদি লাস্ট পর্যন্ত বায়াস নন এক্সিস্টেড থাকে, ওপেন এরিয়ার কনফার্মেশন নিয়ে, ওভারঅল প্রেশার প্লাস পাওয়ার কনফার্মেশন নিয়ে এই ক্যান্ডেলে রিভার্সাল ট্রেড প্লেস করে দেন। আর যদি লাস্ট পর্যন্ত বায়াস নন এক্সিস্টেড থাকে অ্যান্ড সেলার্সও এখানে নন এক্সিস্টেড থাকে, তাহলে এটা আমাদের জন্য বায়াসদের এই মুভটা কি হয়ে যাবে? হিন্ড্রেন্স মুভ হয়ে যাবে, অ্যান্ড এই মুভে যত টাইপেরই এক্সেশন হোক আমরা কি করতে পারবো না? সিনারিও অ্যাকর্ডিং রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। এখন কোশ্চেন আসতে পারে, ভাই এই যে হিন্ড্রেন্স মুভটা পড়ালেন বা এই যে হিন্ড্রেন্স, এই জিনিসটার ইম্প্যাক্ট মার্কেটে কতক্ষণ থাকে? এই জিনিসটা মার্কেটে ইম্প্যাক্ট কতক্ষণ থাকে? আমরা কতক্ষণ ধরে এই জিনিসটা দেখতে হবে আমাদের মার্কেটে? এই জিনিসটা আপনার মার্কেটে ইম্প্যাক্ট থাকে যতক্ষণ না নতুন করে মার্কেটের কি ক্রিয়েট হবে? একটা সুইং পোজ ক্রিয়েট হবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে এটার ইম্প্যাক্ট কি কি হয়? থেকে যায়। কি বলছি বুঝছেন? ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এই বাইং মুভের কি হবে না, নতুন করে এই মুভের মধ্যে একটা সুইং পোজ ক্রিয়েট হবে না, ততক্ষণ পর্যন্ত কি থেকে যাবে? এই হিন্ড্রেন্স মুভের ইম্প্যাক্ট থেকে যাবে। এই ইম্প্যাক্ট। হিন্ড্রেন্স হিন্ড্রেন্স মুভের ইম্প্যাক্ট থেকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। তার হিন্ড্রেন্স, মানে এই জি ভাই। সময় তো অ্যাভয়েড করব, তাই হ্যাঁ না? আমরা অ্যাভয়েড করব। আমরা আমাদের বেটার হয় কি করা? চার্টকে সুইচ করে অন্য চার্টে যাও, না হলে এখানে রিভার্সালের ট্রেড অ্যাভয়েড করা, না হলে নতুন করে সুইং পোস্ট ক্লিয়ার হওয়া, দেন নর্মাল পাওয়ার এক্সেশনের ওভারঅল পাওয়ার এক্সট্রিম প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন নিয়ে আমরা ট্রেড করা। ঠিক আছে। জি ভাই। কিন্তু এই সিনারিওতে সেলিং সাইডে এক্সট্রিম প্রেসার থাকুক, পাওয়ার থাকুক, যাই থাকুক, এখানে রিভার্সালের ট্রেড কি করব না? আমরা প্লেস করতে করব না। পারবো না। ঠিক আছে। হিন্ড্রেন্স জি। ক্লিয়ার? হিন্ড্রেন্সের ডাউট আছে? একদম সিম্পল, আমি বুঝে বলে দিছি যে এটা বাইং সাইডে কিরকম হবে। সেম এন্ট্রি পয়েন্ট, এখানে বাইং সাইডে পাওয়ার জেনারেশন হবে, লাস্ট পর্যন্ত সেলার্সদের নন এক্সিস্টেড রাখবে, দেন বায়াস একটা মুভমেন্ট দিবে আপ ডিরেকশনের জন্য, এন্ড এই মুভমেন্টটা আপ ডিরেকশনে বায়াসদের কি মুভমেন্ট হয়ে যাবে? ফেক মুভমেন্ট, কারণ হচ্ছে লাস্ট পর্যন্ত এখানে সেলার্স নন এক্সিস্টেড। এরপর সেলার্স যদি এন্ট্রি নেয়, সেলার্স যদি এক্সিস্টেড পাওয়ার এন্ট্রি নেয়, আমরা এখানে কি করতে পারবো না? রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না বায়াসের ডিরেকশনে, যদি বায়াসের ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার থেকে থাকেও। সেম সিনারিও, জাস্ট মানে এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড ক্যান্ডেলস এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটাই, আর কিছু না। তো পাওয়ার জেনারেশনে আর কোনো ডাউটস আছে? না ভাই। হিন্ড্রেন্সে কোনো ডাউটস? না, ক্লিয়ার। একটা কোয়েশ্চেন করতাম। জি বলেন। যদি এটা এটা নন এক্সস্টেড বা কমপ্লিশন যেটাই হোক, লাস্ট কানেল এক্সস্টেড প্লাস পরবর্তী এটা এক্সস্টেডে এন্ট্রি করলো হিন্ড্রেন্সের ক্ষেত্রে, দেন ওই ক্ষেত্রে কি আমরা কন্টিনিউ করতে পারবো? না ওপেন ভাই, ইরার এখানে ওপেন না, ইরার হলে এখানে হিট করা যায় আর কি। না, না। যদি সেলার্স এখানে এক্সিস্টেড থাকে অ্যান্ড বায়ার্স যদি এক্সিস্টেড হয়ে যায় সেকেন্ড ক্যান্ডেলে, ফার্স্ট ক্যান্ডেলে, তাহলে আমরা কিভাবে ট্রেড করি? ওপেন এরিয়ার রুল তো আমাদেরকে অ্যাভয়েড করতে ওপেন বলতেছে না? এরিয়া তখন পাওয়ার জন্য। হ্যাঁ। অ্যাভয়েড করবো তখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো ডাউটস? না। হিন্ড্রেন্স রিলেটেড কোনো ডাউটস নেই আর? তাহলে আমি এখানে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, আমি আরেকটা লিংক দিচ্ছি আপনাদেরকে, ওইটাই আসেন।
তারপর আমরা চার্টে যাব, চার্টে গিয়ে দেখবো জিনিসটা। ঠিক আছে, স্টপ করে দেবো। জি ভাই। আচ্ছা ভাই, করে দেন।